পারমিতা হাঁপাতে হাঁপাতে গরমে ক্লান্ত হয়ে কোনো মতে অফিসে গিয়ে পৌঁছায়। আর সঙ্গে সঙ্গে তার শাশুড়ি মা রত্না দেবী তাকে ফোন করে, কারণ রত্না দেবী সবসময় তার বৌমাকে নিয়ে চিন্তা করে। কি হলো মা, আপনি আবার এখন আমাকে ফোন করলেন কেন? এই তো কিছুক্ষণ আগে আমি বাড়ি থেকে বেরোলাম, তাও আবার আপনি আমাকে এখন ফোন করছেন? আমার ফোনটা ব্যাগের মধ্যে থাকে আর রাস্তাঘাটে আমি ব্যস্ত থাকি, তাই আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না। না বৌমা, আসলে আমি কিছুক্ষণ আগে টিভি খুলেছিলাম আর দেখছিলাম যে তুমি যে রাস্তা দিয়ে অফিসে যাও সেখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি শুধুমাত্র তোমার খোঁজ নেওয়ার জন্যই ফোন করেছি। আমার এত বেশি খোঁজ আপনাকে নিতে হবে না, কারণ আপনি আমার শাশুড়ি মা, নিজের মা নন। আমি ঠিকভাবেই অফিসে পৌঁছে গেছি। বাড়িতে বসে থাকেন, কোনো কাজ থাকে না, তাই প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর আমাকে ফোন করে জ্বালাতন করেন। আমাকে একদম ফোন করবেন না আপনি, রাখুন। না বৌমা, আসলে তোমার জন্য আমার খুব চিন্তা হয়। রাস্তাঘাটে একা চলাফেরা করো তো। রত্না দেবীর কথা শেষ হতে না হতেই পারমিতা তার শাশুড়ি মায়ের মুখের উপর ফোনটা কেটে দেয়। আসলে পারমিতা খুবই ভাগ্যবতী ছিল, কারণ সে রত্না দেবীর মতো ভালো শাশুড়ি মা পেয়েছে। কিন্তু কথাই আছে, লোকে ভালো জিনিসের মর্ম দেয় না, তাই পারমিতাও কখনো নিজের শাশুড়ি মাকে সম্মান করে না। সে নিজের মনে একটাই ধারণা বদ্ধমূল করে রাখে যে তার শাশুড়ি মা কোনোদিনও নিজের মা হতে পারবে না। কিন্তু রত্না দেবী অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। সে তার বৌমাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে। বৌমা যেহেতু চাকরি করে, তাই সে সবসময় তার বৌমার খোঁজ খবর নিয়ে থাকে। একদিন দুপুরবেলা, উফ, আজকে আমার কাজের কত চাপ, আমার আর ভালো লাগছে না। এই কর্পোরেট সেক্টরে কাজের চাপ আর নেওয়া যায় না। ঠিক এমন সময় পারমিতা দেখে যে তার ফোন বেজে উঠেছে। সে ফোন দেখে বুঝতে পারে তার শাশুড়ি মা তাকে ফোন করছে। এই দেখে পারমিতা আবার বিরক্ত হয়ে ওঠে। উফ মা, এই তো কিছুক্ষণ আগে আপনি ফোন করে খোঁজ নিলেন, আবার এখন কি হলো? আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি শুরু করেছেন। বৌমা, দুপুরবেলা তুমি কিছু খেয়েছো কিনা সেটাই জিজ্ঞাসা করছিলাম। সকালবেলা তো ভালো করে ব্রেকফাস্ট করে যাওনি, তাই পেটে খিদে থাকতে পারে। আর তুমি আর আমার ছেলে ভালো করে না খেলে আমারও খাওয়া হয় না, তাই সময় মতো খেয়ে নিও, ঠিক আছে? একে আমার কাজের চাপ, তার উপর আপনার ফোনের ঝামেলা। দয়া করে আপনি খেয়ে নিন, না হলে আপনার শরীর খারাপ হলে আমাকে দেখতে হবে। আপনি ঠিক সময় মতো খেয়ে নেবেন, আমাকে নিয়ে চিন্তা করবেন না। এই বলে পারমিতা আবার ফোন কেটে দেয়। সে চাকরিরত মহিলা বলে তার অহংকারই আলাদা ছিল। সে বাড়ির কোনো কাজই করে না, শাশুড়ি মাই বাড়ির সমস্ত কাজ করে এবং বৌমার উপর কোন রকম চাপ সৃষ্টি করে না বলে পারমিতা সংসারের ঝামেলা কিছুই বুঝতে পারে না। তাই সে সবসময় তার শাশুড়ি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে নিজেকে সেরা প্রমাণিত করতে চায়। শাশুড়ি মাকে মুখ ঝামটা দিয়ে ফোন কেটে দেওয়ার পর সে নিজের স্বামী তোতনকে ফোন করে। তোতন, তোমার মা কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। উনি আমাকে ভীষণ বিরক্ত করছেন। আমি অফিসের কাজে ব্যস্ত থাকি আর উনি আমাকে হাজারবার ফোন করে আমি খেয়েছি কিনা, আমার শরীর কেমন আছে, আমার মাথা ব্যথা করছে কিনা, আমি চশমা পরেছি কিনা, সব বৃত্তান্ত জানতে চাই। আমার এত কৈফিয়ত দিতে ভালো লাগে না। ঠিক আছে পারমিতা, তুমি এত রাগ করছো কেন? মায়ের তো এখন বয়স হয়েছে, তাই উনি আমাকেও ফোন করেন। আর মারা সন্তানদের ফোন করবে, এতে ক্ষতি কি আছে? তবুও তুমি যখন বলছো, আমি মায়ের সাথে কথা বলে দেখবো। হ্যাঁ প্লিজ, তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলে বিষয়টা দেখো, কারণ এরপরে যদি উনি আমাকে বারবার ফোন করেন বা আমার কাজে নাক গলাতে আসেন, তাহলে আমি কিন্তু ওনাকে অপমান করে দেব। এই বলে পারমিতা ফোন রেখে দেয়। সন্ধ্যাবেলা কাজ হয়ে গেলে পারমিতা অফিসের বাইরে দাঁড়িয়ে থাকে আর তোতন গাড়ি করে অফিস থেকে এসে তার বউকে নিয়ে বাড়িতে ফেরে। প্রত্যেক দিনের মতোই শাশুড়ি মা আজকেও ছেলে এবং বৌমার জন্য রাত্রিবেলার খাবার রান্না করে রাখে। এ কি, আপনি আজকেও সেই ঢেঁড়সের তরকারি আর রুটি রান্না করেছেন? আমি একদম ঢেঁড়সের তরকারি পছন্দ করি না। আমি বারবার আপনাকে বলে দিলাম যে আমার জন্য মটন কষা আর পোলাও রান্না করতে, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। ছাড়ুন, আমি আমার নিজের খাবার নিজে অর্ডার করে খেয়ে নেব। না বৌমা, বাইরে থেকে খাবার অর্ডার করে খেও না। সারাদিন তুমি বাড়ির বাইরে থাকো আর তেলে ভাজা জিনিসপত্র খাও। রাত্রিবেলা অন্তত আমার হাতের রান্না খাও, যাতে তোমার পেটটা ঠিক থাকে। আর প্রত্যেকদিন এসব পোলাও মটন খেলে শরীর খারাপ করবে, ঠিকঠাক ভাবে কাজও করতে পারবে না তুমি। আমার শরীর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর আপনি সবসময় আমার মায়ের মতো কথা বলেন কেন? আপনি শাশুড়ি মা, তাই শাশুড়ি মায়ের মতোই থাকবেন। আমি নিজে টাকা ইনকাম করছি, তাই আমি আমার টাকা দিয়ে যা ইচ্ছা করতে পারি, যা ইচ্ছা কিনে খেতে পারি। এই ঢেঁড়সের তরকারি আমার সামনে থেকে নিয়ে যান, না হলে কিন্তু ছুঁড়ে ফেলে দেব। এই বলে পারমিতা
নিজের ফোনে খাবার অর্ডার করে। এই দেখে তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে। এখন অনেক গরম পড়ছে বৌমা, তাই ঢেঁড়স খেলে তোমার পেট ঠান্ডা হবে। বারবার বলছি ফোনের অর্ডারটা ক্যান্সেল করে দাও। এই তো কালকে রাত্রিবেলায় তুমি মটন খেলে। পারমিতা কিছুতেই তার শাশুড়ি মায়ের কথা সহ্য করতে পারে না, তাই সে খাবারের প্লেট উল্টে ফেলে দেয় আর অকথ্য ভাষায় তার শাশুড়ি মাকে অপমান করতে শুরু করে, যা দেখে তোতন একেবারেই সহ্য করতে পারে না। সামান্য পড়াশোনা শিখে চাকরি বাকরি করলেই ভালো মহিলা হওয়া যায় না পারমিতা। তুমি গুরুজনদের সাথে কিভাবে ব্যবহার করতে সেটা কোনোদিনও শেখোনি, আর সেই জন্যই আমার মাকে আজকে অপমান করছো। আর মা, তোমাকেও বলি, তুমি যে পারমিতাকে যখন পছন্দ করোই না, তাহলে তুমি ওকে বারবার ফোন করোই বা কেন? আর কোনোদিন ওর জন্য কোনো রান্নাবান্নাও করবে না। ও চায় না যে তুমি ওর খেয়াল রাখো। আর আমার প্রত্যেকদিন এই বাড়িতে ঝামেলার ভালো লাগছে না, তাই আমি আর খাবো না। এই বলে তোতন খাবার ছেড়ে উঠে চলে যায়। বাড়িতে এরকম ঝামেলা রত্নাদেবী আর মেনে নিতে পারে না। ঠিক আছে বৌমা, তোমাকে আমি আর কোনোদিনও খাওয়া দাওয়া নিয়ে কিচ্ছু বলবো না, কিন্তু তুমি দয়া করে আর বাড়িতে ঝামেলা করো না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি আর জীবনেও তোমাকে ফোন করে অফিসে জ্বালাতন করব না, আমি কথা দিচ্ছি। এই কথা বলে আপনি আমাকে বাঁচিয়ে দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফোনের ঝামেলা থেকে আমি মুক্তি পেলাম। এই বলে পারমিতা নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই পারমিতার অনলাইনে অর্ডার করা মটন এবং পোলাও চলে আসে। পারমিতা সেই খাবার নিয়ে খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সকালবেলা পারমিতা অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। কি হলো বৌমা, আজকে সকাল সকাল তুমি অফিসে চলে যাচ্ছ? অফিসে কোনো সমস্যা হলো নাকি? আর একটু অপেক্ষা করো, আমার ছেলে গাড়ি করে তোমাকে অফিসে ছেড়ে দেবে। না না, আসলে অফিসে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আজকে আমি ক্যাবে করেই অফিসে যাব। আর তোতন, তুমি গাড়ি নিয়ে অফিসে চলে যাও, শুধু বাড়ি ফেরার সময় আমাকে পিক করে নেবে। বৌমা, সবকিছু ঠিকঠাক ভাবে নিয়েছো তো? ফোনে চার্জার, জলের বোতল, টিফিন কিছু ফেলে যাচ্ছ না তো? উফ, আপনি আমাকে একটা বাচ্চা মেয়ের মতো ট্রিট করছেন কেন? আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি সবকিছু ঠিকঠাক খেয়াল করে নিতে পারি। আপনি দয়া করে বেশি চিন্তা করে নিজের চুল সাদা করবেন না। এই বলে পারমিতা ক্যাবে করে অফিসে চলে যায়। পারমিতা অফিসে গিয়ে ল্যাপটপ খুলে নিজের মনের সুখে প্রেজেন্টেশন তৈরি করতে শুরু করে। তার প্রজেক্ট বানানো শেষ হয়ে গেলে সে ল্যাপটপ বন্ধ করে দেয় আর বিদেশি ক্লায়েন্টের আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর জোনাথন প্রেজেন্টেশন দেখতে অফিসে এসে উপস্থিত হয়। আপনি কি মিসেস পারমিতা ম্যাডাম? বিদেশে আপনার প্রেজেন্টেশন সম্পর্কে আমরা অনেক প্রশংসা শুনেছি, তাই আজকে আমরা নিজেরাই প্রেজেন্টেশন নিতে এসেছি। আপনি যদি ভালো করে প্রেজেন্টেশন দিতে পারেন তাহলে এই ডিলটা আমি আপনার কোম্পানিকে দিয়ে দেব। হ্যাঁ স্যার, আপনি বসুন, আমি এক্ষুনি আপনাকে প্রেজেন্টেশন দেখাচ্ছি। এই বলে পারমিতা নিজের ল্যাপটপ খুলে প্রেজেন্টেশন দেখাতে যাবে, সেই সময় হঠাৎ করে তার ল্যাপটপে চার্জ শেষ হয়ে যায়। আর এই দেখে পারমিতা খুবই ভয় পেয়ে যায়। সে নিজের ব্যাগ হাতড়াতে শুরু করে, কিন্তু ব্যাগের মধ্যে সে ল্যাপটপের চার্জার খুঁজে পায় না। এমন পরিস্থিতিতে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। ও গড, আমি মনে হয় ল্যাপটপের চার্জারটা বাড়িতেই ফেলে এসেছি। আমাকে শাশুড়ি মা বারবার করে বলেছিল সবকিছু দেখে শুনে নিয়ে আসতে, কিন্তু আমি তো ভালো করে কিছুই দেখিনি। দেখি একবার তোতনকে ফোন করে, যদিও আমাকে চার্জারটা দিয়ে যেতে পারে। এই বলে পারমিতা তার স্বামীকে ফোন করতে শুরু করে, কিন্তু তোতনের অফিসের নেটওয়ার্ক ভালো না থাকায় তোতনের ফোনে ফোন পৌঁছায় না। এমন পরিস্থিতিতে পারমিতা কেঁদে ফেলে। আপনি এইভাবে শুধু শুধু আমাদের সময় নষ্ট করছেন। আর আপনি যখন নিজের ল্যাপটপে চার্জ দেওয়ার ব্যাপারে এত কেয়ারলেস হতে পারেন, তাহলে আপনি আমার কোম্পানির ডিলের ব্যাপারেও তো কেয়ারলেস হবেন। তাই আমি আপনার প্রেজেন্টেশন দেখবো না, আমি চললাম। এই বলে জোনাথন পারমিতার কেবিন থেকে বেরিয়ে যাবে, সেই সময় সোনিয়া অর্থাৎ পারমিতার রিসেপশনিস্ট সেখানে চলে আসে। ম্যাডাম, এই নিন আপনার ল্যাপটপের চার্জার। আপনি মনে হয় এটা বাড়িতেই ফেলে এসেছিলেন, তাই আপনার শাশুড়ি মা এই চার্জারটা আমাকে দিয়ে গেলেন। আমি বললাম যে উনি যাতে আপনাকে নিজে এসে চার্জারটা দিয়ে দেন, কিন্তু আপনি যদি কাজে ব্যস্ত থাকেন তাই উনি আপনাকে আর ডিস্টার্ব করতে চাননি। আর উনি বয়স্ক মানুষ, অটো করে এই রোদ্রের মধ্যে এসে চার্জারটা দিয়ে গেছেন, কারণ উনি তো ক্যাব বুক করতেও পারেন না। উনি সত্যি অটো করে এসে আমার চার্জার দিয়ে গেছেন? এই রোদের মধ্যে ওনার তো আসতে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে উনি আপনাকে অন্তত ক্যাব বুক করে দেওয়ার কথা বলতেই পারতেন, কিন্তু আপনি যদি ফোন করলে রেগে যান, তাই উনি আর আপনাকে ফোন করে বিরক্ত করেননি, এটাই বললেন আমাকে। সোহিনীর এই কথা শুনে পারমিতার চোখে জল চলে আসে। যে শাশুড়ি মাকে পারমিতা এতদিন ধরে অপমান করে এসেছে আর যার খেয়াল রাখা পারমিতার মোটেই পছন্দ নয়, সেই শাশুড়ি মা আজকে বৌমার জন্য অটোতে করে এসে অফিসে চার্জার পৌঁছে দিয়ে গেছে। ফলে পারমিতা নিজের মনের ভুল বুঝতে পারে। সে মনে মনে তার শাশুড়ি মাকে নিয়ে গর্ব করতে শুরু করে।
আপনি সত্যি অনেক ভাগ্যবতী ম্যাডাম, কারণ আপনার শাশুড়ি মা এত ভালো। আর আপনি এত ভাগ্য করে এত ভালো শাশুড়ি মা পেয়েছেন, একদম আপনার মায়ের মতো করে আপনার খেয়াল রাখছে। আমি তো ফার্স্টে আপনার শাশুড়ি মাকে দেখে ভেবেছিলাম ওটা হয়তো আপনার মা, কিন্তু পরে বুঝতে পারলাম ওটা আপনার শাশুড়ি মা হয়। তুমি ঠিকই বলেছো, আমি সত্যি অনেক ভাগ্যবতী। আর সত্যি উনি আমার শাশুড়ি মা নন, উনি আমার নিজের মা। আমি আমার শাশুড়ি মাকেই নিজের মা বলে মনে করি। এই বলে পারমিতা ল্যাপটপে চার্জ দিয়ে জোনাথন বাবুর সামনে নিজের প্রেজেন্টেশন শো করে। আর পারমিতার প্রেজেন্টেশন দেখে জোনাথন বাবু খুবই খুশি হয়ে তাদের কোম্পানির সঙ্গে ডিল ফাইনাল করে। এর ফলে পারমিতা খুবই খুশি হয়। পারমিতা বাড়িতে ফিরে কাঁদতে কাঁদতে তার শাশুড়ি মাকে বলে, মা, আমি অনেক ভুল করে ফেলেছি, আপনাকে আমি অনেক খারাপ কথা শুনিয়েছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে সারাক্ষণ কাজের চাপে ব্যস্ত থাকতে থাকতে আমি যন্ত্র হয়ে গেছি। আমি বুঝতে পারিনি যে আমারও একটা সাংসারিক জীবন আছে, আর আপনি আমার সংসারকে এত ভালো যত্ন করে খেয়াল রাখেন বলে আমি শান্ত মাথায় অফিসে গিয়ে কাজ করতে পারি। আমি আপনাকে খুব ভালোবাসি মা, আমাকে ক্ষমা করে দিন আপনি। তুমি আমাকে নিজের মা নাই ভাবতে পারো, কিন্তু আমি সবসময় তোমাকে নিজের মেয়ে ভেবে এসেছি। তাই তুমি আমার কাছে ক্ষমা চেও না। সন্তানরা যদি ভুল করে মায়েরা তাদেরকে ক্ষমা করে দেয়। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো তাতেই আমি অনেক খুশি। মা, এবার থেকে তোমার যতবার ইচ্ছে হয় তুমি ততবার আমাকে ফোন করতে পারো। আমি তোমার উপর আর কখনো রেগে যাব না, আর পারলে আমি প্রত্যেকদিন তোমাকে ফোন করব। সেদিনের পর থেকে পারমিতা অফিসে গেলেও সবসময় তার শাশুড়ি মাকে ফোন করে খোঁজ খবর নেয়। আর তার শাশুড়ি মাও যখন ফোন করে তখন পারমিতা তার সঙ্গে ভালোভাবে ব্যবহার করে। এমনকি অফিস ছুটি হওয়ার পর পারমিতা বাড়িতে এসে তার শাশুড়ি মা এবং স্বামীর জন্য ভালো মন্দ খাবার রান্না করে। পারমিতার ব্যবহারে এরকম সুপরিবর্তন দেখে রত্নাদেবী খুবই খুশি হয়। এভাবেই পারমিতা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। শান্তি দেবী তার 5 বৌমা সীমা, রিয়া, তুলি, কাকন এবং প্রিয়াকে নিয়ে শহরে বসবাস করত। শান্তি দেবীর 5 ছেলে কাজের সূত্রে বিদেশে থাকত। তার 5 বৌমাকে দেখতে খুবই সুন্দরী ছিল, কিন্তু দুঃখের বিষয় একটাই, 5 জন ভীষণ পরিমাণে অদ্ভুত প্রকৃতির ছিল। সীমা, রিয়া, তুলি, কাকন এবং প্রিয়া সবসময় ভীষণ বোকা বোকা কথা বলতো। শান্তি দেবী তার বৌমাগুলোকে নিয়ে সবসময় খুবই দুশ্চিন্তার মধ্যে থাকতো। একদিন, বড় বৌমা, ও বড় বৌমা, কোথায় মরলে? কানের মাথা খেয়ে বসে আছো নাকি? কখন থেকে ডেকে যাচ্ছি, শুনতে পাচ্ছ না? শাশুড়ি মায়ের আওয়াজ শুনে সীমার সঙ্গে সঙ্গে তার আরো 4 জা এসে উপস্থিত হয়। বলুন মা, আমাকে ডাকছেন? আমরা 5 জনে আসলে কানে মলম লাগিয়ে ময়লা পরিষ্কার করছিলাম, তাই আপনার কথা আমাদের কানে যায়নি। বলুন, আমার সাথে আপনার কি দরকার? এ কেমন কথা? তোমরা 4 জনে এই 7 সকালে কানের নোংরা পরিষ্কার করছো? যাও, ফ্রিজ খুলে দেখো, শাকসবজি শেষ হয়ে গেছে। দুপুরে কি রান্না করব ভেবে পাচ্ছি না আমি, আর এরা এসব করে বেড়াচ্ছে। এই সীমা, যাও বাজার করে নিয়ে এসো। আমার পায়ের ব্যথাটা আবার বেড়েছে, না হলে আমি বাজারে চলে যেতাম। সীমা বাজার করতে যাওয়ার কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। না না মা, আমি বাজার করতে পারবো না। বাজারে অনেক কুকুর আছে, আমার কুকুর দেখে খুব ভয় লাগে। একবার যদি কামড়ে দেয় আমার চলাতঙ্ক রোগ হয়ে যাবে। না না, আমি বাজারে কিছুতেই যাব না। আপনি যান, আপনাকে কুকুর কামড়ে দিলে কিছু হবে না, বরং কুকুর কামড়ালে আপনার পায়ের ব্যথা ঠিক হয়ে যাবে। আরে দিদি ভাই, তুমি এত চাপ নিচ্ছ কেন? তুমি বাজারে গেলে আমরা 4 জন তো তোমার সঙ্গে বাজারে যাব। মাকে কুকুরের কামড় খেতে বাজারে যেতে হবে না, আমরা 5 বউ একসঙ্গে বাজারে যাব। হ্যাঁ, চলো চলো বাজারে যাই। সীমা দিদি, তোমাকে যদি কুকুরে কামড়াতে আসে আমরা 4 জন মিলে ওই কুকুরটাকেই কামড়ে দেব, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। শান্তি দেবী তার 5 বৌমার এমন আলোচনা শুনে ভীষণ অবাক হয়। তার 5 অদ্ভুত বৌমা বাজার করতে চলে যায়। তারা বাজারে গিয়ে অত সবজি দেখে কি কি কিনবে একেবারে গুলিয়ে ফেলে, এবং তারা বেশিরভাগ শাকসবজি চিনতে পারে না। 5 বৌমা মিলে ভুলভাল বাজার করা শুরু করে দেয়। বলুন দিদি ভাই, কি নেবেন? গ্রাম থেকে সকালেই একদম ফ্রেশ শাকসবজি তুলে নিয়ে এসেছি। যা সবজি নেবেন সব 30 টাকা কিলো, একেবারে টাটকা টাটকা শাকসবজি আছে। দাদা, তুমি আমাদেরকে 1 কিলো কাঁচা কলা, 2টো বড় বড় কাঁচা পেঁপে, 1 কিলো আলু আর ঝিঙে দিয়ে দাও।
বাজারওয়ালা সীমার কথা মতো সব সবজি তাকে প্যাকেটে করে ভরে দেয়। 5 বৌমা বাজার করে বাড়ি ফিরে আসে। তারা শান্তি দেবীকে বাজারের ব্যাগটা ধরিয়ে দেয়। শান্তি দেবী তার 5 বৌমার বাজার করে নিয়ে আসা শাকসবজি দেখে তাদের উপর ভীষণ রেগে যায়। একই বৌমা, তোমরা 5 জনে মিলে এতক্ষণ ধরে বাজার করে এসব ছাইপাশ জিনিসপত্র তুলে নিয়ে এসেছো? এত কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু, ঝিঙে দিয়ে কি রান্না করব? কেন মা, আপনি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে গরম গরম ঝোল করে ফেলুন। আর আপনি তো অনেকদিন ধরে বলছেন কাস্টার্ড বানাবেন, তাই আমরা আপনার জন্য সব কাঁচা ফ্রেশ ফল কিনে এনেছি। হ্যাঁ মা, জানেন বাজারে পাকা ফলের অনেক দাম, তাই আমরা হাফ টাকায় সব কাঁচা ফল কিনে এনেছি। এই ফলগুলো ছাদে রোদে রেখে দিলেই পেকে যাবে। তারপর সব ফল দিয়ে সুন্দর করে আপনি আমাদের জন্য কাস্টার্ড বানিয়ে দেবেন। উফ, বাইরে কি রোদের তাপ! আমাদের গায়ের রং পুরোটা পুড়ে গিয়ে কয়লা হয়ে গেল। চল কাকন আর প্রিয়া আমার সঙ্গে চল, আমরা গাটা ঝামা দিয়ে ভালো করে ঘষে নিই, তাহলে আবার আমাদের রং সোনার মতো চকচক করবে। হ্যাঁ চলো, আমার কাছে নতুন স্কচ ব্রাইট আছে, ওটা দিয়ে মুখ ঘষবো, তাহলে মুখও ব্রাইট হয়ে যাবে। কি, তোমরা ঝামা, স্কচ ব্রাইট এসব কি বলছো? তোমরা 5 জন মিলে আমাকে পাগলা গরুতে পাঠিয়ে দেবে, আমি বুঝতেই পারছি। হায় ঈশ্বর, এই 5টা গাধার মাথায় একটু বুদ্ধি দাও, না হলে এরা কোনোদিন আমাকেই ছাদের উপর রোদে মেলে পাকিয়ে দেবে। এভাবে প্রায় কিছুদিন কেটে যায়। একদিন শান্তি দেবীর ভীষণ পরিমাণে গা হাত পা ব্যথা শুরু হয়। সে কিছুতেই বিছানা থেকে উঠতে পারে না। তার 5 বৌমা শাশুড়ি মায়ের এত যন্ত্রণা দেখে ভীষণ কষ্ট পায়। মা, আপনার পায়ে তেল গরম করে এনে মালিশ করে দেব, তাহলে আপনার পায়ের ব্যথাটা অনেকটা কমবে। দেখবেন আপনি আরাম পাবেন, কারণ আপনি যদি সুস্থ না হয়ে ওঠেন তাহলে আমাদের 5 জনকে কে ভালোবেসে রান্না করে খেতে দেবে বলুন? সব হাগুড়িগুলো আমার কপালে এসে জুটেছে। আমি পায়ে ব্যথায় মরে যাচ্ছি, আর এরা আমাকে খাটিয়ে নিজেদের পেট ভরানোর চিন্তা করছে। এমন দিন দেখার আগে আমি মরে কেন গেলাম না? যাও, তেল গরম করে এনে আমার পায়ে মালিশ করে দাও। 5 বৌমা মিলে রান্নাঘরে শাশুড়ি মায়ের পায়ে তেল মালিশ করার জন্য তেল গরম করতে চলে যায়। দিদি ভাই, তুমি পায়ের মালিশ করার জন্য বরং উকুন মারার আর ইঁদুর মারার তেল গরম করো, আর তার সাথে একটু শুকনো লঙ্কা আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নাও। এই মশলা তেলের মালিশ যদি একবার মায়ের পায়ে করা যায়, তাহলে পায়ের ব্যথা বাপ বাপ বলে দৌড়াবে, আর জীবনে মায়ের পায়ে ব্যথা ফিরে আসবে না। 1 মিনিটে মাথা সব উকুন মরে যায়, আর লঙ্কায় যা ঝাঁজ, এমন তেল মাখালে ব্যথাও 1 মিনিটে মরে যাবে। 5 বৌমা মিলে এমনই অদ্ভুত তেলের মিশ্রণ গরম করে নিয়ে শাশুড়ি মায়ের কাছে যায়। তারা শান্তি দেবীর পায়ে ভালো করে তেল মালিশ করে দেয়। কিছুক্ষণ পর, ওরে বাবা গো, ওরে মা গো, আমার পা খুব জ্বালা করছে। একই তেল মাখালে তোমরা আমার পায়ে, আমি মরে যাচ্ছি। উফ, এক্ষুনি আমার পায়ে বরফ ঘষে দাও, আমার পা দুটো আগুনের মতো জ্বলছে। ওরে বাবা গো, আমি মরে গেলাম, আমি আর এদের জ্বালাই বাঁচবো না। 5 বৌমা শান্তি দেবীর এমন চিৎকার শুনে ভয় পেয়ে যায়। তারা শান্তি দেবীর পায়ে বরফ দিলে তার পায়ের জ্বালা অনেকটা কমে যায়। সীমা ভয়ের চোটে তেলের মধ্যে কি কি মেশানো আছে সবই শান্তি দেবীকে বলে দেয়। কি, তোমরা আমার পায়ে উকুন মারার আর ইঁদুর মারার তেল মাখিয়েছো, আবার তার মধ্যে শুকনো লঙ্কা? এবার তো কোনোদিন তোমরা আমাকে বিষ খাইয়েই মেরে দেবে। না না, তোমাদেরকে আমি আর আমার সঙ্গে রাখবো না। আমার ছেলেদেরকে বলবো ওরা যাতে ওদের এই 5টা নমুনাকে ওদের সঙ্গে নিয়ে বিদেশে চলে যায়। দেখতে দেখতে এভাবেই 1 মাস কেটে যায়। একদিন, বৌমা, আজকে আমাদের এক দূরসম্পর্কের আত্মীয় মলয়বাবু ওর মেয়ের বিয়েতে আমাদেরকে নেমন্তন্ন করতে আসবে। তোমরা কিন্তু ওনার সামনে ভদ্র হয়ে থাকবে। আমি চাই না উনি বাইরে গিয়ে আমার পরিবারের নামে কোনো বাজে কথা ছড়াক। কিছুক্ষণ পর মলয়বাবু শান্তি দেবীর বাড়িতে বিয়ের নিমন্ত্রণ করতে আসে। কি গো শান্তি, তোমার 5 বৌমা নাকি খুব সুন্দরী? কোথায় লুকিয়ে আছে সেই 5 রূপসী? একটু মুখগুলো দেখাও, লোকের নজর লেগে যাবে বলে বৌমাদের ঘরের ভিতরে লুকিয়ে রেখেছো নাকি? শান্তি দেবী তার 5 বৌমাকে ডাক দেয়। তার 5 বৌমা চুলে কালো কুচকুচে কালি মেখে বেরিয়ে আসে। শান্তি দেবী ও মলয়বাবু 5 জনকে দেখে অবাক হয়ে যায়। এ কি, তোমরা চুলে কি মেখেছো? এমন কালো কুচকুচ করছে কেন? চুলে কলেপ করেছো নাকি? না না কাকু, আমরা কলপ করিনি, চুলে জুতার কালি লাগিয়েছি,
জুতার কালি লাগালে জুতাগুলো খুব চকচক করে, তাই আমরা মাথার চুল চকচকে করার জন্য চুলে জুতার কালি লাগিয়েছি। কাকু, মাই তো বললো আপনার মেয়ের বিয়ে, আমাদের 5 জনকে সবার থেকে সুন্দর করে সাজতে হবে, তাই আমরা এখন থেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছি। আমরা বিয়ে বাড়িতে সবাইকে তাক লাগিয়ে দেব, বুঝলেন? কাকু, আপনার মাথায় তো অনেক পাকা চুল, আসুন আপনার মাথায় আমরা ভালো করে জুতোর কালি লাগিয়ে দিই, তাহলে আপনার বয়স আরো 20 বছর কমে যাবে। বিয়ে বাড়িতে সবাই কে শ্বশুর আর কে জামাই বুঝতেই পারবে না। 5 বৌমার এমন অদ্ভুত কথা শুনে মলয়বাবু ভয়ে শান্তি দেবীর বাড়ি থেকে পালিয়ে যায়। শান্তি দেবী তার বৌমাদের উপর ভীষণ রেগে যায়, সে তাদেরকে অনেক বকাবকি করে। একদিন রাত্রিবেলায় শান্তি দেবী তার 5 বৌমাকে শাস্তি দেওয়ার জন্য তাদেরকে বাড়িতে রেখে দরজায় তালা বন্ধ করে দেয় এবং সে তার বোনের বাড়িতে থাকতে চলে যায়। সেই মুহূর্তে লোডশেডিং হয়ে যায়। এই, আমার কাছে একটা হেভি আইডিয়া আছে। আমি আগের দিন সোশ্যাল মিডিয়াতে প্ল্যান চেটে দেখেছিলাম 5 জন মিলে হাতে হাত ধরে চুল ঘুরিয়ে ঘুরিয়ে ভূত ডাকছিল। চল, আমরাও আজকে মোমবাতি চালিয়ে প্ল্যান চেট করে ভূত ডেকে নিয়ে আসি। ওরে বাবা, আমার খুব ভয় করছে। ভূত এসে যদি আমাদের ঘাড় মটকে দেয় তখন কি হবে? মাও তো বাড়িতে নেই যে আমাদেরকে বাঁচাবে। না না, আমি প্ল্যান সেট করব না, তোমরা যা পারো করো। উফ, তুই ভয় পাস না, কিছু হবে না। আমি শুনেছি ভূতরা খুব ভালো হয়, ওদের কাছে যা চাওয়া যায় ওরা তাই দিয়ে দেয়। চল, আমরা 5 জনে বসে পড়ি। বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে, ভূত নেমে আসলে আমরা ভূতের কাছে অনেক অনেক টাকা চেয়ে নেব। 5 বৌমা মিলে মোমবাতি চালিয়ে গোল করে বসে পড়ে এবং তারা প্ল্যান সেট করা শুরু করে দেয়। আই ভূত নেমে আয়, হিরিং ফায়ারিং ছোটে ফোটে টোল টোল চল চল, ভালো ভূত নেমে আয়, চটপট নেমে আয়, আয় ভূত আয়, আয় আয় আয়। 5 বৌমার এমন বিকট সুরে ভূত ডাকার মন্ত্র শেষ হলে হঠাৎ দরজার তালা ভেঙে 2 জন তাদের বাড়িতে ঢুকে পড়ে। ও দিদি ভাই, ওই দেখো গো, ভূত ভূত ভূত, আমাদের বাড়িতে ভূত নেমে এসেছে। আমার খুব ভয় করছে গো, একটা ভূত না 2টো ভূত নেমে এসেছে। ভূত বাবাজি, আমাদের অনেক টাকার দরকার, আমাদের টাকা দাও, অনেক অনেক টাকা দাও। আমাদের বদমাইশ শাশুড়ি মা আমাদেরকে একটা টাকাও দেয় না, সব গহনা আলমারিতে রেখে সব সময় তালা দিয়ে রাখে। তোমরা আমাদের 5 জনকে অনেক অনেক টাকা আর গহনা দাও। 5 অদ্ভুত বৌমার ডেকে নিয়ে আসা 2 ভূত তাদেরকে কোনো টাকা গহনা না দেওয়ায় তারা ভীষণ রেগে যায়। 5 জন মিলে ঝাঁটা আর জুতো বার করে 2 জনকে ভীষণ মারতে শুরু করে দেয়। আমাদের ইচ্ছা পূরণ না করলে তোদের 2 ভূতকে আমরা ঝাঁটা জুতো দিয়ে মেরে মেরে পুরো ঝাড়িয়ে দেব একেবারে। তোদেরকে আমরা কিছুতেই ফিরে যেতে দেব না। এমন ঝাঁটা জুতার বাড়ি খেয়ে রতন আর শ্যামল কথা বলে ওঠে এবং সেই মুহূর্তেই তাদের বাড়ির আলো জ্বলে ওঠে। 5 বৌমা পাড়ার 2 ছিচকে চোর রতন ও শ্যামলকে দেখে অবাক হয়ে যায়। ও বৌদি গো, তোমরা আমাদেরকে আর মেরো না, আমরা আর কখনো তোমাদের বাড়িতে চুরি করতে আসবো না। আমাদের ভুল হয়ে গেছে। আমরা ভেবেছিলাম শান্তি কাকিমা বাড়িতে নেই, সেই সুযোগে তোমাদের 5 বোকা বৌমার চোখে ধুলো দিয়ে আলমারি থেকে সব টাকা চুরি করে নেব। আমাদেরকে আর মেরো না, খুব লাগছে। বিশ্বাস করো, আমরা বুঝতে পারিনি যে এখানে চুরি করতে এসে ঝাঁটা আর জুতোর বাড়ি খেতে হবে। আমাদের ছেড়ে দাও, আমরা চুরি করব না, ছেড়ে দাও আমাদের। আমাদের বাড়িতে ঢুকে চুরি করা বের করে দেব, এত বড় সাহস? আমরা এক্ষুনি পুলিশ রাখছি, পুলিশ এসে তোদের ছিচকেগিরি বার করে দেবে একেবারে। 5 বৌমা পুলিশকে ফোন করলে পুলিশ এসে রতন ও শ্যামলকে জেলে ধরে নিয়ে চলে যায়। সকালবেলা শান্তি দেবী বাড়িতে ফিরে আসে এবং দরজা তালা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। 5 বৌমা তাদের শাশুড়ি মাকে সব ঘটনা খুলে জানায়। শান্তি দেবীর 5 বৌমা তার সোনা গহনা এবং টাকা চোরের হাত থেকে রক্ষা করেছে জানতে পেরে ভীষণ খুশি হয়। এভাবেই 5 অদ্ভুত বৌমার সঙ্গে শান্তি দেবী সুখে শান্তিতে নিজের জীবন কাটাতে থাকে।